ঘটনায় আসি। আমার বাড়ি এক দাদা ছিলেন, তার বয়স তখন 86 বছরের মতো। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। তিনি আবার নিজের কাছে জিন রাখতেন। আমি তার সাথে প্রায়ই মজা করে বলতাম, জিন কি কোনো মানুষের বশে আসে? আল্লাহ তো বলেছেন জিন ও মানুষ দুই জাতির হিসাব হবে, তাহলে তারা কেন মানুষের বশে আসে? তিনিও মজা করে বলতো, তুই এসব বুঝবি না। আমি তার কাছ থেকে কিছু শেখার জন্য তার সাথে প্রায় সময় থাকতাম। একদিন এক মহিলা তার ছেলেকে নিয়ে দাদার কাছে আসে এবং বলে তার ছেলে নাকি রাতে বটগাছের নিচ দিয়ে আসার সময় দেখেছে বটগাছের একটা ডালে সাদা কাপড় পরা একটা মেয়েকে ঝুলে থাকতে, এবং সে নাকি তার দিকে তাকিয়ে হেসেছে। আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে বাড়ি চলে এসেছিল ছেলেটি। উঠোনে এসেই অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে নাকি তার সাথে ঘটছে সব অদ্ভুত কাণ্ড। সে নাকি ঘুমের মাঝে হাঁটাচলা করে, আজব আজব চিৎকার করে। সকালে নাকি তার কিছু মনে থাকে না। দাদা এই সব শুনে বলেন, জাবেদ, তুই একে শক্ত করে ধরে রাখ। আমি তাকে ধরে বসে পড়লাম। দাদা তখন একটা নামাজের পার্টি, এক গ্লাস পানি এবং জাইতুন তেল নিয়ে এলেন। তারপর আমাদের বললেন যে মনে মনে আল্লাহর নাম নিতে। তারপর তিনি মনে মনে কি যেন পড়তে লাগলেন। একটু পরে জিজ্ঞাসা করলো যে কে তুই? জবাবে ছেলেটি মেয়েদের গলায় বলে, আমি প্রভা। দাদা বললেন যে এর শরীরে কি করছিস? তখন সে বলে, আমার এই ছেলেকে দেখে ভালো লেগেছে, আমি তার কাছে থাকা শুরু করেছি। দাদা বললেন, তুই একে ছেড়ে দে। তখন সে বলল, আমি যাব না। তখন দাদা তার সামনে থাকা গ্লাসে কিছু পানি নিয়ে তার গায়ে ছিটিয়ে দিলেন। তখন রাগী গলায় সেই মেয়েটি বলে উঠল, আমি যাব না। তারপর দাদা তেলটা পড়ে তার মাথায় দিল এবং মাথায় হাত দিয়ে কি যেন পড়লো। একটু পর মেয়েটি বলল, আমি যাচ্ছি, কিন্তু তোর বড় ধরনের ক্ষতি করব। দাদা বললেন, কি করবি দেখা যাবে পরে। তারপর দাদা তার কাছে থাকা জিনদের দিয়ে ছেলেটির বাড়ি বন্ধ করে দেয় এবং ছেলেটাকে একটা তাবিজ দিয়ে দেয় এবং বলে এটা সবসময় সাথে রাখতে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর কয়েকদিন পর দাদা আমাকে ডেকে বলেন যে, জাবেদ শোন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমার সকল আমল তোকে শিখিয়ে যাচ্ছি। আমি বললাম, কি বলেন? এই বাঁচা মরা সব তো আল্লাহর হাতে। আমার তো মনে হয় আপনি 100 বছরের বেশি বাঁচবেন। সমস্যা নেই, আমি পরে শিখে নিব। তিনি তখন বলেন, আমি আমার সকল জিনকে মুক্ত করে দিয়েছি। আমি বললাম, কেন? তিনি কোনো উত্তর দেন নাই। তারপর আবার বলেন, বটগাছের সব খারাপ জিন আমার ওপরে খেপে গেছে, যে কোনো সময় ক্ষতি করতে পারে। আমি তোকে একটা তাবিজ দিচ্ছি এবং এটা নিজের কাছে রাখিস, আল্লাহর উপরে ভরসা রাখিস। আমি বললাম, আরে এগুলো তোমার কাছে কিছু না। তিনি বলেন, তুই এগুলো বুঝবি না। এর কিছুদিন পর আমি আমার নানার বাড়িতে আসি। হঠাৎ সন্ধ্যায় মোবাইলে কল আসে, দাদা নাকি মারা গেছেন। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর সাথে সাথে বাড়িতে চলে আসি। আমি গিয়ে দেখি দাদার ঘাড়টা মটকানো। তারপর আমার চাচাতো ভাইকে বললাম যে কি হয়েছে। সে আমাকে বলল, দুপুরের খাবার খাওয়ার পর দাদা নাকি একটু ঘুমাচ্ছিলেন। তারপর দাদিমা বাথরুমে যান, সেখান থেকে এসে নাকি দেখেন দাদার ঘাড়টা পিঠের দিকে মোড়ানো। দাদি এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান, আর চিৎকার শুনে নাকি বাড়ির সবাই সেখানে আসে। তাকে জিজ্ঞেস করলাম, জানাজা কয়টায়? সে আমাকে বলল, সকাল 10টায়। আমি তারপর ঘরে চলে গেলাম। বলে রাখা ভালো যে আমাদের উঠোনের পাশেই ঘর। ঘরে গিয়ে শুয়ে আছি, আমার দাদার সাথে কাটানো কথাগুলো মনে করছি, কান্না করছি। কখন জানি ঘুম চলে আসে, কোনো খবর নেই। এরপর স্বপ্নে দেখি যে একজন মহিলা আমাকে ডাকছে, আর আমি তার কাছে যাই। গিয়ে দেখি আমি বট গাছের নিচে, আর একটা কালো অবয়ব আমাকে টেনে বট গাছের ওপরে উঠাতে যাচ্ছে। সেখান থেকে পড়ে আমার মনে হলো আমার বুকের হাড়গুলো সব ভেঙে গেল এবং আমাকে বলল, এরপর তুই মরবি। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। তারপর বুকে প্রচণ্ড কষ্ট অনুভব করি, পানি খাই, দাদার দেয়া তাবিজটা পরে বসে থাকি। ঘড়িতে দেখি সময় রাত 1:03 বাজে। আমি আর ঘুমোতে পারলাম না। একটু পরে শুনি বাইরে অনেক মানুষের কোলাহল। এই শুনে জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম সাদা কাপড় পরা অনেকে দাদার লাশের পাশে কোরআন পড়ছে। আমি আমার জীবনেই প্রথম এরকম অস্বাভাবিক একটি ঘটনা দেখছি। যারা কোরআন পড়ছিল তারা অনেক লম্বা এবং তাদের অনেক উজ্জ্বল লাগছিল আমার কাছে। এগুলো আমি আমার পরিবারের কাউকে বলিনি। পরের দিন দাদাকে দাফন করা হয়। আমি আবারও নানার বাড়িতে চলে আসি। এর কয়েকদিন পরে যদি কোনো সমস্যা হয়নি, এর 10 দিন পরে আমি ফুটবল খেলতে যাই। বল হাতে পড়ে যেখানে তাবিজ বাঁধা ছিল সেটা আমার শরীর ভেদ করে ঢুকে পড়ে।
ওই দিন তাবিজটা আমি খুলে রাখি। ওই দিন থেকে শুরু হয় আমার সাথে নতুন এক ঘটনা। তাবিজ রেখে ঘুমোতে চাই, ওই রাতে আমি আবারও স্বপ্নে দেখি সেই মহিলা আমার ঘরে ঢুকে আমাকে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি তাকে থামানোর চেষ্টা করি, কিন্তু আমার শরীর আমি নড়াতে পারি না। মনে হয় কেউ আমাকে আটকে রেখেছে। পরে সে চলে যাওয়ার পর আমার ঘুম ভাঙে। তখন আমার নাকে একটা বাজে গন্ধ আসে, কিছু একটা পোড়া গন্ধ। এরপর আমি দেখলাম যে আমার দাদার দেয়া তাবিজটা নেই। এটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই, আমি অনেক চিন্তিত হয়ে যাই। ওই দিন আমি একা ঘুমাই না, মামাতো ভাইয়ের সাথে ঘুমাই। এরপর আমি স্বপ্নে দেখতাম যা সব ভুলে যেতাম। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। এরপর আমার পরিবার থেকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে অনেক ভালোভাবে পরীক্ষা করে বলেন কোনো সমস্যা নেই। এরপর তারা আমাকে কিছু ভিটামিন ওষুধ দেন। আমি সেই ওষুধগুলো খেতাম আর আরও শুকিয়ে যেতাম। এবার আমি তাদের খুলে বলি, শুনে আমার মা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে গিয়ে মা তাকে সবকিছু খুলে বলেন। এই শুনে হুজুর বলেন যে আমাকে মাফ করবেন, আমি পারবো না, কারণ তারা অনেক শক্তিশালী। এরপর তিনি তার ওস্তাদের কাছে যেতে বলেন। তার নামটা আমার মনে নেই। তার পরের দিন আমরা ওনার কাছে গেলাম। তার কাছে সবকিছু খুলে বলার পর তিনি তার কাজ শুরু করে দেন। এতে আমি সুস্থ হয়ে যাই। কিন্তু তার কিছুদিন পরে ওই হুজুরের ওস্তাদ ঠিক আমার দাদার মতোই মারা যায়। এরপর আর কিছু জানি না। ভালো লাগলে পড়ে শোনাবেন। হয়তো লেখায় অনেক কিছু বুঝিয়ে বলতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না, আপনি চমৎকারভাবেই বুঝিয়ে বলেছেন এবং ঘটনাটিও চমৎকার। যারা এতক্ষণ আমাদের শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘটনার শুরুতে মনে করছিলাম এটা খুব একটা সাধারণ ঘটনা, কিন্তু যত বেশি ঘটনার ভেতরে প্রবেশ করতে থাকলাম তত দেখলাম না, ঘটনার মধ্যে আরো অনেক কিছুই বিদ্যমান। আমরা আজকের মতো বিদায় নিব, কথা হবে আবারও আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জুবায়ের মাহমুদ জিয়ন। আপনি সবসময় ভালোই থাকেন আমি জানি, কিন্তু আমি মোটেও ভালো নেই। 122 নম্বর এপিসোডে প্রচারিত ভূত FM শুনে বিড়ম্বনার লাস্টে আমি বলেছিলাম 6 বছর ধরে চলমান একটা স্টোরি আমি শেয়ার করব। আমার ধারণা এখানে ভূত FM না, ভূত.com হবে। সেই স্টোরি নিয়ে আবারও হাজির হলাম। চলুন শুরু করি ঘটনা। ঘটনায় যাবার আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে দেই, সবার মনোযোগ আকর্ষণ করছি। আমার নানু বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে। বর্তমানে সবাই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রূপপুরকে ভালোভাবেই চেনে। আমার আম্মুরা 6 বোন এবং 2 ভাই। নানু ভাই রেলওয়েতে জব করতেন, আর নানি ছিলেন অনেক ধার্মিক মানুষ। তিনি অনেক কঠোরভাবেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। মেয়েদের মধ্যে আম্মু 3 নাম্বার। একবার নানু বাড়িতে কাজের জন্য এলাকার এক রাজমিস্ত্রিকে ডাকা হয়। ছোটবেলা থেকেই আম্মুদের সবার পরিচিত ছিলেন তিনি। সবাই তাকে মান্নান ভাই বলে ডাকতেন। আমার মেজো খালা ছিলেন খালাদের ভেতরে সবচাইতে ভদ্র, এবং তিনি পড়ালেখাতেও ছিলেন তুখোর। এই মানুষটাই একদিন সেই রাজমিস্ত্রি মান্নানের সাথে বাড়ি থেকে পালিয়ে গেলেন। কেউ আসলে কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারেননি তখন। নানু ভাই আমার মেজো খালাকে রীতিমতো ত্যায্যই করে দিয়েছিলেন। খালামণির প্রথম বাচ্চা হওয়ার পরে নানু তাকে মাফ করে দিয়েছিলেন। খালামণির একটা মেয়ে হয়, নাম রাখা হয় মিশু, এবং কিছুদিন পরে মান্নান খালুর একটা চাকরিও হয়ে যায় রেলওয়েতে। আমি মিশু আপুর থেকে 2.5 বছরের ছোট। আমি নানুর প্রথম নাতি, তাই আমার আদর একটু বেশি। কিন্তু খালাতো ভাই বোনদের ভেতরে আমি 3 নাম্বার। আমার বয়স যখন 7, তখন মেজো খালা আবার প্রেগনেন্ট হন, কিন্তু কন্ডিশন এতই খারাপ ছিল যে 7 মাসেই বাচ্চা সিজার করে বের করে নিয়ে আসতে হয়। সিজারের সময় তিনি মান্নান খালুকে চয়েস দেন যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। খালু বললেন সন্তান গেলে যাক, বাচ্চার মা যেন ঠিক থাকে। কথা শুনে নানি অনেক
ক্ষেপে গিয়েছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ চাইলে দুজনই বাঁচবে, এভাবে আমি আমার প্রথম নাতিকে মারতে দেব না। আল্লাহর রহমতে দুজনই বেঁচে যান। নার্স একটা তেলাওয়াত করে বাচ্চাকে এনে আমার আম্মুর কোলে দেন। সবাই খুশি ছিল। বাচ্চা অপুষ্টিতে জন্মানোর কারণে অনেক রোগা ছিল। যাই হোক, এভাবে যুদ্ধ করে প্রাণে বেঁচে যাওয়া ছেলেটার নাম দেয়া হলো হাসিব। হাসিবের সাথে আমার সম্পর্ক নিজের ভাইয়ের মতোই। এবার আসি আসল ঘটনায়। সাল 2016। আমি রাজশাহীতে বসে রিঅ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ আম্মু ফোন দিয়ে কান্না শুরু করে দিল। আমি বললাম, আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আম্মু বলল, তোর মেজো খালা অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় বাঁচবে না রে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে হয়েছে আম্মু? আম্মু বলল, তোর খালা তার ভাসুরের ছেলের জন্য মেয়ে দেখতে ঈশ্বরদী গিয়েছিল। ফেরার পথে কিভাবে বাইক রাস্তায় স্লিপ করে পড়ে গেছে আল্লাহ জানে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? আম্মু বলল, আখ বোঝাই ট্রাক্টর তোর খালার 2 পায়ের ওপর দিয়ে চলে গেছে, পায়ের কিচ্ছু আর নেই। এই বলে আম্মু ফোন রেখে দিল। পরে মামাকে ফোন দিয়ে শুনলাম খালামণিকে ঢাকা পঙ্গু হসপিটালে নেওয়া হয়েছে। সেদিনের মতো আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে এক কাজিনের ফোন কলে। জিয়ন, খবর কিছু জানো? অ্যাম্বুলেন্স তো টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ হয়তো বেঁচে নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার জানা মতে অ্যাম্বুলেন্সে বড় মামা, মেজো খালু, জামাল খালু এবং খালুর ছোট ভাইয়ের ওয়াইফ ছিল। আমি কোনোভাবেই কারো খোঁজ পাচ্ছিলাম না। আম্মু আমাকে ফোন দিয়ে বলল, বের হোস না, মহামারী শুরু হয়েছে ফ্যামিলিতে। সারাটা দিন অনেক টেনশনে কাটে আমার। কোনো খবর না পেয়ে আমি টাঙ্গাইলে এক বান্ধবী মিমকে ফোন দিয়ে সব ঘটনা বলি। ওখানে একই দিনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিম টাঙ্গাইল সদর হসপিটালে গিয়ে খুঁজে বের করে আমাকে সব জানায়। মিমের ফোন থেকে আমি খালামণির সাথে কথাও বলেছিলাম। গাড়ির ড্রাইভার, হেল্পার স্পটেই মারা যায়। আল্লাহর রহমতে বাড়ির মানুষদের ইনজুরি হলেও তারা প্রাণে বেঁচে যায়। যাই হোক, প্রায় 30টা অপারেশন করার পরে খালামণি তার পা ফিরে পান। সবাইকে বলে রাখি, এই অ্যাক্সিডেন্টের বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপরে রহস্য উদ্ঘাটন হবে। অ্যাক্সিডেন্টের ঠিক 6 মাসের ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। এগুলোর ভয় লাগতো না তার। ছেলে শেষ হয়ে যাচ্ছে, তোর বউ বেঁচে গিয়েছিল বলে টাঙ্গাইলে আবারও অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য এবারও ভালো যে তোরা কেউ মরিসনি। খালুর চোখ কপালে উঠে যায় তার কথা শুনে। এরপর তিনি খালুকে বলেন, শোন মান্নান, তুই যে তাবিজ করে মেয়ে ভাগিয়ে বিয়ে করেছিস এটাও কিন্তু আমি জানি। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নয়তো তোর ছেলে মরবে। খালু তার কাছে আকুতি করে জিজ্ঞেস করেন, ভাই এখন আমি কি করব? ভদ্রলোক বলেন, বাড়ি ভাঙবি, ভেঙে কবর সাজিয়ে দিবি। কবর খালু তার কথা মতো ভেঙে ফেলার চিন্তা করেন। কিন্তু হাসিফকে যে কালো জাদু করা হয়েছে এটাও তো প্রমাণিত। সবাই কনফিউজড হয়ে যান। লজিক্যালি 2 দিক থেকেই ঠিক, কিন্তু দুদিকের কানেকশন কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। আমি এসব নিয়ে ঘাটাঘাটি আগে থেকেই করতাম। আমি অনেক চিন্তা করেও কোনো সুরাহা করতে পারলাম না। ইতোমধ্যে সেই ভেড়ামারা থেকে যে কবিরাজ এসেছিল, সে বাগানের নিচে কাফনের কাপড় আছে যেটা তুলতে পারলে হয়তো হাসিব সুস্থ হবে। সেই কবিরাজ বাড়িতে এসে ওর ভেতর থেকে একটা মাটির পুতুল, 25টা সূচ, কয়েকটা রঙের সুতো, 1000খানেক তাবিজ এবং কিছু কাগজ। আমি সবকিছুর ফটো আর ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। কবিরাজ কাজ করে চলে গেলেন, তাও হাসিব সুস্থ হলো না। খালু এবার চিন্তা করলেন তিনি বাড়ি ভেঙে ফেলবেন এবং বাগানের জায়গায় নতুন করে বাড়ি করবেন। যা ভাবা সেই কাজ। বাড়ি ভাঙলেন খালু। তারপরও হাসিব অসুস্থ। কিভাবে কি করবেন তিনি বুঝতে পারছিলেন না। একদিন এক প্রবীণ হুজুর হাসিফকে দেখতে আসেন। তিনি খালামণিকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং বলেন এগুলো হাসিব যেন নিয়মিত করে। এভাবেই চলতে থাকে হাসিবের দিন। একদিন হাসিব অজ্ঞান হয়েছিল। খালামণি পাশে বসে কোরআন পড়ছিল। হঠাৎ কেউ একজন অনেক ভারী একটা গলায় খালামণিকে সালাম দেন। বাড়িতে কেউ নেই তখন। খালামণি সালামের উত্তর নিয়ে বললেন, কে? উত্তরে সেই ভারী গলাটি বলল, আমার নাম বলা যাবে না, কিন্তু আমি একজন জিন। আমি হাফেজ। তোর ছেলেকে দেখে আমার অনেক কষ্ট হয়। তোরা ভালো না হলেও তোর ছেলে অনেক ভালো। কথা দিচ্ছি আমি তোর ছেলেকে বাঁচাবো। আমি চিঠি লিখে তোকে যা করতে বলবো তুই তাই করবি। লেখার সার আগে আমার ঘুমটা ভেঙে যায়। প্রচণ্ড গরমে আমি শরীর গা একেবারে ভিজে গিয়েছে ঘামে। সিলিংয়ে তাকিয়ে দেখি ফ্যান অফ, কিন্তু ডিম লাইট জ্বলছে। আমার স্পষ্ট মনে আছে আমি ফ্যান অন করে ঘুমিয়েছি। ভাবলাম কোনো কাজিন হয়তো মজা করে ফ্যান অফ করে দিয়েছে। দরজাও লক করি নাই। ঘুমিয়ে গেলে সেহরির জন্য ডাকলে যদি শুনতে না পাই সেজন্য। আমি উঠে গিয়ে ফ্যান আবারও সুইচ অন করে দিলাম। শুয়ে আছি ফ্যানের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর দেখি ডিম লাইটের আলোটা কাঁপছে, আর দেখতে দেখতেই ফ্যানটা অফ হয়ে গেল। আমি তো তাকিয়েই আছি, রুমে কেউ ঢোকেনি। তাহলে
আমি ভয় পেয়ে গেলাম। এরপর লাইট জ্বালিয়ে বসে রইলাম সেহরির আগ পর্যন্ত। এই ঘটনা আমি কাউকে বলিনি, বললে সবাই টেনশন করবে। পরের দিন রাতে আবারও শুয়ে আছি, হঠাৎ দরজায় দুটা টোকা। আঙুল বাঁকা করে টোকা দিলে যেমন হয় তেমন। আমি উঠে গিয়ে ডাইনিং স্পেস দিয়ে সব চেক করে আবারও আসলাম, দেখলাম কেউ নেই। মামা তো রুম লক করে ঘুমায়, ওপাশ থেকে তো কেউ আসবে না। আমি আবারও গিয়ে শুলাম বিছানায়। কিছুক্ষণ পর আবারও দরজায় দুইটা নক। এরপর মনে হলো 2-3 জন একসাথে নক করছে। আমি অনেক ভয় পেয়ে যাই। এবার আমি আম্মুকে ফোন দেই এবং এই রুমে আসতে বলি। আম্মু এসে জিজ্ঞাসা করলে আমি বলি কিছু হয় নাই, থাকুক এগুলো এখানে। এরপর তিনি হাসিবকে আসনে বসালেন এবং হাসিবের 2 হাতের মধ্যে লবণ দিয়ে বললেন, তুমি এই লবণগুলো মুঠো করে ধরে রাখবা। আর আমাকে আর খালুকে বললেন আমরা যেন হাসিবের 2 হাত ধরি, কারণ তিনি হাসিবের ওপর চালান করা জিনদের ডাকবেন। আমি হুজুরকে বললাম, হুজুর ওরা তো হাজির হয় না। হুজুর বললেন, আল্লাহর কালামের ওপরে কিছু নেই, আমি দেখতে চাই ওরা কতটা শক্তিশালী। হুজুর হাসিবকে বললেন, হাসিব চোখ বন্ধ করো, আর কিছু দেখলে ভয় পেও না। এই বলে হুজুর রুকায়া। হুজুরের পেছন পেছন গিয়ে হুজুরকে বললাম, হুজুর আপনাকে আমার কিছু বলার আছে। হুজুর বসতে বললেন আমাকে। তারপর আমি বলা শুরু করলাম। আমার ছোট খালু ছোটবেলা থেকেই কুফরি কালাম আর কালো জাদুতে অনেক বিলিভ করেন। তিনি একসময় কালো জাদু করে এমন একজন মানুষের সাগরেদ ছিলেন। তিনি হাসিবের চিকিৎসা করার আশায় অনেক কালো জাদু ছাপ এমন দেখেন, তাহলে তাকে 3 বার বলবেন তুমি জিন হও যদি, তাহলে তুমি চলে যাও, এরপর যদি না যায় তাহলে মারতে পারেন। যাই হোক, এরপর হুজুর ও তার ছাত্ররা হাসিবকে নিয়ে বসে রুকায়া শুরু করেন। হাসিবের পাশে আমি বসা। হুজুর হাসিবকে বললেন, তুমি অনেক ভয়ানক কিছু দেখতে পারো, কিন্তু ভয় পেও না। এরপর হাসিবের চোখ বন্ধ করতে বললেন হুজুর। তারপর হাসিবের ওপরে হুজুর হাত রেখে রুকায়া করা শুরু করলেন। রুকায়া চলাকালীন সময়ে আমার চোখ শুধু বাইরের গাছের দিকে যাচ্ছিল। কোথাও যদি কোনো কিছুর উপস্থিতি থাকে তাহলে আমি বুঝতে পারি। আমানতুল্লাহ চৌধুরী। নানীদের অনেক যাওয়া আসা ছিল মন্ত্রীর কাছে, আর অনেক কিছু নিয়ে আসতো ফিরে, খাবার থেকে আরো বিভিন্ন কিছু। নানার সে মামা থাকতো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বড় মরিচা নামক জায়গায়। একদিন রাত আনুমানিক 12টায় বা 1টায় সেই আমানতুল্লাহ মামার বাড়ি থেকে ফিরে আসতেছিলেন নানি। বাহন ছিল গরুর গাড়ি। গরুর গাড়িতেই ছিল অভ্যাস যাওয়া আসার। সাথে ছিল আরো কয়েকজন। মাঝরাত, জ্যোৎস্নার আলোয় গাড়ির ছায়াও সাথী। জোনাকির গানের ভাষা জোনাকিরাই বুঝে নিচ্ছিল। হারিকেন ঝুলিয়ে শুনশান পথে গরুর গাড়ি তার গাড়িয়ালের দিক নির্দেশনায় ভারতের বড় মরিচা থেকে বাংলাদেশের জমগ্রামের উদ্দেশ্যে। এই জমগ্রাম হলো পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের একটা গ্রাম। গাড়ির ছাউনির তলায় তাদের সাথে কত খাবার দাবার রাজ্যের, কখনো ঘন বাঁশঝাড়, কখনো পুকুর, কখনো দৈত্যাকার খোলা মাঠ, কখনো শিয়ালের হুক্কা হুয়া, কখনো কুকুরের সতর্ক বার্তা, কখনো বন বিড়ালের কান্না। এসব এড়িয়ে টুকটাক গল্প করে প্রায় চলে এসেছিল। কিন্তু জমগ্রামে এসে বাড়ি থেকে মাত্র প্রায় আধা কিলোমিটার দূরত্বে এক মসজিদের সামনে আসাতে মসজিদ থেকে এক লোক এসে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে সবাইকে একটা হাঁড়িতে করে খাবার দিল, যেটাকে মসজিদের তবারক ভেবে তারা নিয়েছিল। ছিল খোরমা, জিলাপি ইত্যাদি। আবসা অন্ধকারও চিনতে পারে নাই কেউ যে কে দিল। সে দিয়ে ফিরে গেল। এরপর নানিরা সামান্য কিছু দূর যেতেই হাঁড়িতে আবার চোখ দিতে দেখল হাঁড়িতে সব পোকামাকড়। তাদের বুঝতে আর দেরি হলো না। বুঝেছিল যে সেটা মানুষ রূপে ছিল জিন। সেই জিন তাদের সাথে দুষ্টামি করছে। তাকে আর সুযোগ না দিয়ে গাড়িয়াল গরুর গাড়ি দ্রুত চালিয়ে পৌঁছলো মানিক মাস্টারের বাড়ি। এই মানিক হলো সে নারীর নিজের নাতি। এর কিছু বছর পরে ঘটে মানিক মাস্টারের দাদার সাথে ঘটনা। এখানে মানিক মাস্টারের দাদার প্রথম বউ অর্থাৎ ওনার দাদি আর ওনার নানি আপন বোন, আর ওনার দাদা পরে আরো একটি বিয়ে করেন। যাই হোক, মানিক মাস্টারের দাদার নাম আসান বসুনিয়া। উনি বাজারে আসতেন পাটগ্রামের বাউরাতে। হাটবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এক হাটে আসেন আসান বসুনিয়া। বলে রাখা দরকার যে হাটবার করে খুব বেশি
বা অস্বাভাবিক শোরগোল যদি শোনা যায় বাজারে, বুঝতে হবে জিনরাও এসেছে সে বাজারে। এটা সে আমলের বয়স্কদের প্রচলিত বিশ্বাস, যেটার প্রমাণ এই ঘটনায় জানা যাবে। বাজারে এসেছেন আহসান বসুনিয়া, ওনার সামনে এক লোক এসে দাঁড়ালেন এবং কথোপকথন হলো। যেমনটা হওয়া স্বাভাবিক, কারণ বাজারে চেনা অচেনা কত লোক আসে। কথোপকথনের এক পর্যায়ে ওই অচেনা লোকটি বন্ধু হতে চাইল ও আহসান বসুনিয়াকে তার জায়গায় নিয়ে যেতে চাইল। কিছু প্রশ্ন উত্তরের শেষে রাজি হলো যেতে আহসান বসুনিয়া। আসলে সে কে আর কোথা থেকে এসেছে আহসান বসুনিয়া জানতে পান সেই অচেনা লোকের সাথে যাওয়ার পরে। বাজার শেষে সেই লোকের সাথে যেতে থাকেন। যখন নিরিবিলি আর অন্যদের আড়ালে যান, তখন সেই লোক আসল রূপে আসে, জিনের রূপে। দুটি ডানা বের হয় এবং আহসান বসুনিয়াকে নিয়ে বিদ্যুতের গতিতে তার জগতে চলে যায়। আহসান বসুনিয়াকে অভয় দেয় সেই জিন এবং কোনো ক্ষতি না করে সমাদর করতে থাকে। বসুনিয়া দেখতে পান জিনদের জগৎ, কিন্তু বন্ধু জিনটাও কয়েকবার আসা যাওয়া করে একেবারেই চলে যায়। তারা চলে যায়, কিন্তু একটা ক্ষমতা দিয়ে যায় আহসান বসুনিয়াকে। লোকজন জানতো যে তার জিনদের জগতে সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি, ভালোর সাথে থাকেন, সত্যের সাথে থাকেন, কারণ সত্যই ভালো আর ভালোরই জয় নিশ্চিত। রাসেল ভাই ও সকল শ্রোতাদের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আমাকে পাবেন। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার নিজের নানি এবং তার ছোট ভাই অর্থাৎ নানার কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসিফ, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিরহাট। যেত তো একটা সময় কি হয় যে একটা দিন ও কোনোদিন কিছু হতো না, তবে একটা দিন ওর রাত্রেবেলায় যায়। তো যেখানে ওই মাদ্রাসার পাশেই একটা মাঠ ছিল, সেখানে ও বাথরুমের কাজ সম্পূর্ণ করে তারপর আসার পথে ও একটা মহিলাকে দেখতে পায়। সে মহিলাটার কি কালো চাদরে নিজেকে মুড়ে রেখেছিল। তখন রাত 1:30-2টা হবে। তো সেই মহিলাটা ওর সামনে দিয়ে হেঁটে চলে যায়। মানে মাঠ আছে, ধরো মাঠের পাশে রাস্তা আছে। রাস্তা মানে তখন এখন রাস্তা পাকা হয়েছে, কিন্তু তখন রাস্তা পাকা ছিল না। তো ওই মহিলাটা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এবার যে মহিলাটাকে ও দেখলো, সেই মহিলাটাকে ও চেনে আর কি, ব্যাপারটা বলি। এবার আমাদের এখানে তখন আমার জন্ম হয়ে গেছে, আমার বয়স তখন ধরুন 10-12 বছর হবে, ঠিক আছে। আমার মা আব্বু সবাই এখানে চলে এসেছি। তখন মোটামুটি সবই শহর একটু উন্নতির দিকে গেছে। আর আমার ওই কাজল ভাই তখন গ্রামেই থাকে, বিবাহিত জীবন পালন করছে, সব ঠিকঠাক। এইরকম একটা দিন ঠিক ওই দুপুর সকাল 10টা-11টার দিকে গ্রামে, আপনি এটা জানবেন হয়তো আসল ভাই, যে গ্রামে প্রচুর সব সাপ খেলা দেখানোর জন্য অনেক লোক আসে। তারা কিন্তু মানে কি বলবো, ছদ্মবেশী জ্যোতিষ টাইপের হয়, তান্ত্রিক টাইপের হয়, অনেক কিছু বলতে পারে। এটা কিন্তু হয়, আগে হতো, এখন জানি না এদের সংখ্যা আছে কিনা, আগে হতো। তো এইরকম সাপের খেলা দেখানোর জন্য কিন্তু একটা দল এসেছিল ওই গ্রামটার নাম বলে রাখি বড় তুরি গ্রাম, এটা আপনারা চিনবেন না। তো ওই গ্রামে এসেছিল। তো আমার এই কাজল ভাই কিন্তু বরাবর এই সাপ দেখা, সাপ ধরা এসব দেখতে খুব আগ্রহ। তো চলে যায় সকাল সকাল দেখতে চলে যায়। এবার সাপ দেখানো, সাপ ধরা হয়ে যাওয়ার পর ওই দলটা সবের কাছ থেকে নেয়, মানে ওই তো বলে না পারিশ্রমিক যে যা পারেন দিন, এরকম নিতে থাকে। তো যখন এই যখন ওই কাজলদার সময় আসে, ঠিক আছে, তো কাজলদার সময়ে তো ওই বেদের দলের মধ্যে একজন থাকে, সে বলে তোমাকে একটা জিনিস বলবো, তুমি এটা মানবে? তো কাজলদা একটু অবাক হয়, বলে কি বলবে, কি বলছেন বলেন। তো বলে কি, তোমার মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসটা ভালো বটে আবার খারাপও বটে। তো কাজলদা একটু অবাক হয়, কি জিনিস? বলে না, আমি কিছু বলবো না, তবে তুমি নিজেই তার পরিচয় পাবে, তোমাকে একটা জিনিস করতে হবে। তো কাজলদা বলে কি করতে হবে? তা বলে ওই আপনার ওই বেদের দলের মধ্যে একজন বলে যে তুমি আজ ঠিক সন্ধ্যাবেলায় ঈশান কোণ যেটা একটা মেপে নেবে, ঈশান কোণে গিয়ে 3টে ধূপবাতি আরো সব কি সব সামগ্রী বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না আসিফ ভাই এখন এই মুহূর্তে। তো এইগুলো আর একটা কি মন্ত্র বলে দিয়েছিল, এইটা 3বার উচ্চারণ করবে, তাহলে বুঝতে পারবে যে কি
কি জিনিস তোমার মধ্যে আছে সেটা তোমার বেরিয়ে পড়বে। তো এটা বলে কিন্তু ওরা চলে যায়। তো আমার কাজল ভাই এবার ভাবে কি, তাই তো, কি জিনিস ওর মাথায় ঘুরতে থাকে। এবার যতই হোক মানুষের আগ্রহ, মানুষের একটা কৌতূহল, এটা তো আর মানে দমন করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে ও কিন্তু ঠিক ওই বেদের কথা অনুযায়ী ঠিক সন্ধ্যাবেলায় ঈশান করে গিয়ে 3-4টে ধূপবাতি দিয়ে আর যা সব বলেছিল সেগুলো করে ও কিন্তু 3বার মন্ত্রটা পাঠ করে। তো এই যে রাসেল ভাই ও পাঠ করলো, ঠিক আছে, তারপর কিন্তু ওর মধ্যে একটা বিকৃত বিহেভিয়ার শুরু হয়ে গেল। মানে ওর, আমরা যে কাজল ভাইকে জানতাম মাটির মানুষ, মানে একদমই ভালো মানুষ, সেটা কিন্তু নাই, ও পুরোপুরি চেঞ্জ। একদম এমনই চেঞ্জ হলো, মানে ঘরে থাকলে মনে হতো কি, মানে আমার ফুপাদের অবস্থা এমনকি আমার আর একজন ভাই, আমার ওই কাজলদার যে বড় ভাই ছিল, তার অবস্থা এমন হয়েছিল যে ওদের ভয় খেত, সবসময় চোখ লাল হয়ে থাকতো, 5-6 জনের ভাত একাই খেত, সবাইকে তেড়ে মারতে যেত, নিজের মনে চুপচুপ গুনগুন করে কথা বলতো, মানে গুনগুন করে কথা বলতো, মানে এমন অবস্থা গেছে, এমন একটা অবস্থা গেছে যে একদিন ঘরের মধ্যে কেউ ছিল না, ঠিক আছে, কেউ ছিল না। তো আমার ফুপু এসে দেখছে যে আমার ওই কাজল ভাই মানে একটা রুমের মধ্যে চুপচাপ মাথা নিচে করে গুনগুন করে কি বকছে। এবার আমার ফুপু বলেছে, কি হলো রে, এদিকে তাকা, কি হয়েছে তোর বলেছে। তো চোখ লাল আর অকথ্য ভাষায় গালাগালি আমার ফুপুকে, মানে অকথ্য ভাষায় গালাগালি, মানে যে কথাগুলো বলছে সেটা কিন্তু কাজল ভাই অন্য কেউ বলছে, এটা কিন্তু সবাই স্পষ্ট বুঝতে পারছে। এবার খুব চিন্তার বিষয়, কি হবে না হবে। মানে রাত্রেবেলায় যদি ঘুমাতো আর রুম থেকে একটা শব্দ হতো যে আপনার কাজল ভাই বেরিয়ে, এবার কোথায় বেরোলো কোনো পাত্তা নাই। রাত 2-3টার দিকে চোখ লাল করে আবার চলে আসতো, মানে এমন সব বিহেভিয়ার করতো যেটা পুরোপুরি তান্ত্রিক আসে। এবার তান্ত্রিক কিন্তু বাইরে থেকেই যা করার করবো বলে, কিন্তু ওই সময় কি হয়েছিল যে ওই কাজল ভাই ওই সময় কিন্তু ওই আমাদের যে তো ওই গ্রামের বাড়ির যে হয় না উঠোনে কিন্তু বসেছিল, নিয়ে নিজের মনে বিড়বিড় করছিল। এবার তান্ত্রিক কিন্তু বাইরেই আসে, ওই তান্ত্রিক যখনই সামনে এসে দাঁড়ায় তখনই কিন্তু শান্তদা বলে ফেলছি, শান্তদা আসলে ওনার বড় ভাইয়ের নাম, ঠিক আছে, কিন্তু সেই জন্য বলে ফেলছি, এটা কিন্তু ওনার বড় ভাই, কিন্তু আমি ওনার নামটা আমি প্রাইভেসি রাখতে চাই, এই জন্য বারবার বলে ফেলছি। তো কি হলো, যখন ওই তান্ত্রিক ওই ওঝা সামনে এসে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে কাজল ভাই একদম মুখ তুলে একদম এমন পিছনে ছুটতে লাগলো যে ও তো নিচে প্রথমে পড়েই গেল, তারপর ওকে মেরে ফেলে আর কি। 4-5 জন লোক মিলে ওকে ধরেছে কিন্তু পারছে না, শেষমেশ ওঝা ছুটতে লেগেছে। তো শান্ত ভাইয়ের মধ্যে, কাজল ভাইয়ের মধ্যে এমন শক্তি চলে এসছে যে সবাইকে ফেলে ও তার পিছনে ছুটছে। মোটামুটি 3-4টে বড় বড় মাঠ, গ্রামে হয়তো 3-4টে বড় বড় মাঠ পার করিয়েছিল ওই ওঝাকে আমার কাজল ভাই, মানে এত অমানুষিক শক্তি ওর মধ্যে চলে এসেছিল। তো এরকম ঘটনা পর্যন্ত ঘটেছিল। এরকম ঘটনা ঘটার পর যখন রাসেল ভাই আর কোনো উপায় পাওয়া গেল না, তখন আমার এক বড় ফুপু ছিলেন, তো উনি কলকাতায় থাকতেন। তো উনি কিন্তু একটা খোঁজ দেন একজন ভালো হুজুরের। তা হুজুরটা সত্যি খুব ভালো, তার প্রমাণ পাওয়া গেছিল এইভাবেই যে সুতসাল বলে একটা জায়গা রয়েছে আমাদের এখানে, সুতসাল, তো ওখানে উনি থাকতেন। তো উনি কিন্তু ওনাকে প্রথমে এই ব্যাপারটা শোনানো হয়েছিল যে এমনি ঘটনা। তো এই ঘটনা শোনার পরে কিন্তু উনি বলেছিলেন যে আমি ওখানে যাব না, ওকে আমার কাছে নিয়ে আসতে হবে। তো ওনাকে সব বলা হয়েছিল যে ওনাকে তো আমরা নিয়ে আসবো, কিন্তু তখন ওই ফুপু বলেন, ওই হুজুর বলেন যে এবার তোমরা ওকে আমার কাছে নিয়ে এসো। তো কাজল ভাইকে ফুপুরা এবং গ্রামের কয়েকজন মিলে ওই হুজুরের কাছে নিয়ে আসে। তো সেখানে এক বিচিত্র ঘটনা ঘটে রাসেল ভাই। ঘটনাটা এরকম যে যখন মানে হুজুরের একটা বড় একটা হলঘর, তো হলঘরে হুজুর একটা সিংহাসনের উপরে বসে আছেন, এরকম ঘর, মানে এটা পুরোপুরি শোনা আর কি আমার আব্বুর মুখে এবং আমার ফুপুর মুখে, কারণ ফুপু ওই সময় উপস্থিত ছিলেন। তো মাঝখানে কাজল ভাইকে রাখতে বলা হয়। তো কাজল ভাই যান, ওইখানে বসে যান এবং বিড়বিড় করেন, চোখ নিচু করে বিড়বিড় করেন। তখন ওই হুজুর কাজল ভাইকে বলেন, আমার দিকে তাকা, এই একটা কথা বলেন।
যখন এই কথাটা উনি বলেন তখন কিন্তু ওই ওই মানে কাজল ভাইয়ের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ হয় না, চুপচাপ থাকে। তারপর উনি একটা চাবুক বের করেন ওই হুজুর নিয়ে, হুজুর জিজ্ঞেস করেন তোরা কে, কেন ওই ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তখন কিন্তু একজন কে বলে ওঠে, মানে গলাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় নাকি, উনি গলা চেঞ্জ করে একজন বলে, একটা গলা বলে যে আমি তোর কোনো ক্ষতি করছি না, আমাকে কেন তোমরা ডিস্টার্ব করছো? আমি তো বেসের মধ্যে ছিলাম, আমি তো বেশ লুকায়িত অবস্থায় ছিলাম, আমাকে কেউ কিছু বলছিল না, কিন্তু কোন বেদে এসে আমাকে উঠিয়ে দিল, জাগ্রত করে দিল, এবার তোমরা ফল বোঝো। তখন ওই হুজুর বলেন যে তাই বললে হবে, তোকে তো যেতে হবে, আর তোর বাড়ি কোথায়, তোর পরিচয় কি, এরকম করে জিজ্ঞেস করে। সে কিন্তু বলে যে আমার পরিচয় হচ্ছে, পরিচয়টা আমি নামটা বলছি না কারণ জানি না, বলতে হয় না এরকম ব্যাপার বটে আর কি, এরকম করে এই করে নাম করে লাভ নাই। তো বলে ধরুন একটা নাম বলে ABCD, ঠিক আছে। আর আমাকে একে খুব ভালো লেগেছিল যখন মানে আমাদের যে পুরনো বাড়ি ছিল 1992-93 সালের ঘটনা, যখন সে ওখানে গিয়েছিল তখন আমি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তো ও আমার পিছন পিছন আসে, ও আমার প্রতি অ্যাট্রাক্ট হয়, এই জন্য কিন্তু আমি ওর মধ্যে আসি। মানে বুঝতে পারলাম রাসেল ভাই 1992-93 সালের ঘটনা এটা, যখন সে আকালি আপন নাম করে পিছনে গেছিল তখন কিন্তু এ ধরেছিল। তো আমি একজন জিন, আর আমি একজন মুসলিম জিন, এটা বলে। তখন হুজুর আর কিছু বলে না, হুজুর আরেকবার চাবুককে চালিয়ে বলে আর তুই কে, তাই বলে। তখন সবে অবাক হয়ে যায়, তুই কে মানে একজন তো বুঝতে পারে গেল। তো ও বলে কি আমিও তো এখানে, আবার একটা গলা ওর ভেতর থেকে বেরিয়ে আসে, কাজল ভাইয়ের ভিতর থেকে। মানে গলা মানে কি, মানে গলাটা মানে জাস্ট কি বলবো, মানে কথাগুলো স্পষ্ট হচ্ছে না, অস্পষ্ট টাইপের, কিন্তু কথা সবাই বুঝতে পারছে। তো সে বলে যে আমিও কিন্তু এর কোনো ক্ষতি করিনি, আমিও কিন্তু ছিলাম, এ নিজের ক্ষতি ডেকেছে, আমি কিন্তু এর কোনো ক্ষতি করতাম না, এবার তোমরা ফল বোঝো। তো ওকেও পরিচয় জানতে চাই, তা ও কিন্তু বলে কি বিয়ের 10 দিন আগে ও মিষ্টি মাছ সব ভালো মন্দ নিয়ে বাঁশঝাড়ে আমার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। এবার আমি ওকে সাইনও দিয়েছিলাম যে বাঁশঝাড়টা উপরে উঠেছিল, এরকম সাইনও দিয়েছিলাম যে মিষ্টি মাছ এগুলো ফেলে দে, কিন্তু তা কিন্তু কিছুই ফেললো না, ও কিন্তু আমাকে পরোয়া না করেই কিন্তু চলে গেল। তাহলে আপনি বলেন যে একে কি ছাড়া যায়? আর এই 10 দিন পর বিয়ে। তো এই ঘটনা দুটো বেরিয়ে আসে। তখন হুজুর আমার ফুপুদেরকে বলে দেখেন এবারও বিচিত্র ঘটনা, আপনার ছেলেকে দুটো জিনে ধরেছে, একটা মুসলমান জিন, একটা হিন্দু জিন। এবার দেখুন রাসেল ভাই, এই ঘটনা কিন্তু ওই সুৎসালের যিনি হুজুর তিনি ফুপুদেরকে বলেছিল। আমি তো এর আগে থেকে কখনোই জানতাম না যে হিন্দু বলে কোনো জিন হয়, হিন্দুদের জিন হয়, এবার জানি না কি ব্যাপার। তো বাকিটা আমি বলি শুনুন। তো তারপরে কি হয়, এই যে এবার তো ফুপু তখন হুজুরকে বলেন যে এর কিছু ব্যবস্থা করুন, একমাত্র ছেলে যদি এমনি করে হয় তাহলে কি করে হবে। তা তখন বলেন ওই হুজুর বলেন ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু এটা টেম্পোরারি ব্যবস্থা, পার্মানেন্ট কিছু হবে না। তো ফুপু বলেন কি টেম্পোরারি যা হোক, তা আপনারা চিন্তা করেন, ওই বলেন হুজুরও বলেন যে আপনারা চিন্তা করেন যে এটাকে আপনারা টেম্পোরারি ব্যবস্থা হিসেবে নেবেন না কি করবেন। তো ফুপুরা সবাই গ্রামের লোকটা চিন্তা ভাবনা করে বলে কি টেম্পোরারি ব্যবস্থাই আপাতত করা হোক, কারণ মানুষটাকে তো একটা আসল রূপে ফিরিয়ে আনতে হবে, অমানসিক অত্যাচার অকথ্য কারাগুলি তার সহ্য করা যায় না। তো এই সময় তো কাজলদাকে নিয়ে আবার আমরা ওরা চলে যাই। তো আর একটা দিন সময় উনি দেন ওই হুজুর, এই দিন আসতে, ওই দিন মানে বলে না ওই ঝাড়ফুঁক করা হবে, তাড়ানো হবে আর কি, যা কিছু বলা হবে। তো সেই দিন কিন্তু ওরা আবার নিয়ে আসে। কিন্তু এটা একটা হয়েছিল যে এই তাবিজটা থাকার ফলে কিন্তু ওই যে বিড়বিড় করে চুপচাপ বলতো, চোখ লাল থাকতো, কিন্তু কোনো অকথ্য অত্যাচার বা গালাগালি কিছু কিন্তু করতো না, এটা কিন্তু পুরোপুরি চলে গিয়েছিল। তো এবার হুজুরের কাছে আসে। তো এবার যখন যেদিন আসে সেদিন হুজুর কিন্তু চাবুকের সঙ্গে আর একটা পানির মতো কিছু একটা জিনিস সঙ্গে রাখে, নিয়ে 3-4 জন হুজুরের বান্দা থাকেন বা সাগরেদ বলতে পারেন, তারা কিন্তু কাজল ভাইকে ধরে দুদিক থেকে। এবার দুদিক থেকে কাজল ভাইকে ধরে ওই পানিটা কিন্তু মানে
কাজল ভাইয়ের মুখটা উপর দিকে তুলেন হুজুর। কাজল ভাই কিন্তু চোখ বন্ধ ছিল, নিয়ে পানিটা কিন্তু ওর মাথায় লাগিয়ে দেন, আর চাবুক দিয়ে কিন্তু মাথায় মানে পিছনে 2 বাড়ি মারেন। তো এইটা করা মাত্র, কি বলবো রাসেল ভাই, এইটা করা মাত্র আপনার এই যে কাজল ভাই, হ্যাঁ, কি অমানসিক চিৎকার শুরু করেন, কি বলবো, চিৎকার শুরু করেন। আর মানে 4 জন আটকাতে পারে না, আর 4 জন সাকরেদ সেই মানে কি বলবো খুব মাসেলওয়ালা, তা ধরে রেখেছে, আটকাতে পারে না, এত চিল্লাচিল্লি করছে। আর হুজুর বলছে তুই বেরিয়ে যা বলছে, আর সেই মানে গলা কে আমি বেরোবো না এরকম বলছে। তো এরকম মানে ব্যাপার হতে হতে মানে খুব কনফিডেন্স চলছে, এদিকে পানি ফেলছে, এদিকে চাবুক দিয়ে মারছে, বেরোবো না। তখন ওই আপনার যে মুসলিম জিনটা ছিল তার সঙ্গে ওই হুজুরের একটা চুক্তি হয় যে আমি এখন বেরিয়ে যাব, যতদিন পর্যন্ত এই তাবিজটা ওর কাছে থাকবে ততদিন পর্যন্ত আমি আসবো না, ঠিক আছে? কিন্তু যদি কোনোদিন এই তাবিজ ও খুলে ফেলে তাহলে কিন্তু সেদিন আমি আবার শরীরে প্রবেশ করব। এইরকম চুক্তি ওই মুসলিম জিনটা হুজুরের সামনে রেখে দেয়। তো হুজুর তখন ফুপুদের দিকে তাকায়, কি আপনারা রাজি? কারণ যেহেতু হুজুর প্রথমে ফুপুদেরকে বলেছিল যে টেম্পোরারি সলিউশন হবে, পার্মানেন্ট হবে না, তাই ফুপুরা বলেন রাজি। তো তখন আপনার ওই হুজুর বলে কি রাজি। তো তারপর আর কিচ্ছু হয় না, তারপরে জাস্ট ওই মুহূর্তেই যখনই রাজি বলে তখনই কিন্তু কাজল ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তো তখন হুজুর বলেন যে একটা বালা গেল, আরেকজন এখনো আছে। তো হঠাৎ করে মানে কি বলবো, শুধুমাত্র কিচ্ছু না, মানে ওই হুজুর, জানি না হুজুর কতটা মানে পাওয়ারফুল ছিলেন, শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে শুধু ভুরু উঠিয়েছেন, মানে বলে না, আমরা বলি না কি কেমন আছো, চোখ তুলে বলি না, সেই রকম করে শুধুমাত্র কাজল ভাইয়ের দিকে তাকিয়ে চোখ তুলেছেন। আর তোলা মাত্র কাজল ভাই ওই 4 জন সাকরেদকে ঠেলে ফেলে একদম দরজা দিয়ে ছুটতে স্টার্ট করেছে, রাস্তার মধ্যে ছুটছে, মানে সে কি বিশাল কাণ্ড, রাস্তার মধ্যে ছুটছে কাজল ভাই আর সবাই পিছনে ছুটছে। আর এদিকে হুজুর বলছে ওকে ধরতে হবে, তাই বলছে। সব সাকরেদরা ছুটছে, আমার ফুপু ছুটছে, সমস্ত গ্রামের লোকজন কিন্তু ছুটে যাচ্ছে। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার ছোটার পর রাসেল ভাই, শান্ত ভাই কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো 1.5-2 কিলোমিটার ছোটার পর অজ্ঞান হয়ে যায়, মানে মানুষ ভাবতেই পারে না 1.5-2 কিলোমিটার সে কন্টিনিউয়াসলি একটা লোক ছুটে গেছে। তারপর কিন্তু সবাই মিলে আমার ওই গ্রামের লোকজন ওই সাকরেদরা নিয়ে আবার ধরে নিয়ে এসে হুজুরের সামনে হাজির করে। হুজুর পানি পড়া ফেলেন, চাবুক মারেন, কিন্তু আর কোনো রকম রিয়াকশন হয় না। তখন ওই হুজুর ফুপাকে বলেন ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, ওই হিন্দু জিনের কাছ থেকে আপনার ছেলে রেহাই পেয়েছে। হিন্দু জিনটা একটু ভয়ুক ছিল, সে মুসলিম জিনের এরকম কাণ্ড দেখে টিকতে পারেনি, শুধুমাত্র আমার চোখের ইশারাতে এসে চলে গেছে। কিন্তু এই যে মুসলিম জিন, কিন্তু ওই হুজুর বলে দেন যে এই যে মুসলিম জিন সে কিন্তু খুব জেদি টাইপের, ও কিন্তু আবার যে কোনো সময় শান্ত ভাইয়ের দেহে আসতে পারে, কাজল ভাইয়ের দেহে আসতে পারে, ঠিক আছে? তো এই তাবিজ কিন্তু খোলা যাবে না। তারপর আজকে 2022 হতে চললো। আপনাকে বলে রাখি যে কাজল ভাই এখন ভালো আছেন, তার 2টো বাচ্চাও হয়েছে, তিনি এখন ভালো আছেন। তাবিজ কিন্তু তিনি খোলেন না। আমরা মাঝে মাঝে মজা করি কাজল ভাই তাবিজটা খুলে দিতে, কিন্তু ফুফু খুব স্ট্রিক্ট থাকেন, ফুফু বলেন না, আমি আবার সংসারে অশান্তি চাই না। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, এটা পুরোপুরি সত্য ঘটনা, এটা আমার ফুপুর মুখে শোনা, আব্বুর মুখেও শোনা। তো আশা করি গল্পটা যদি ভালো লাগে আপনি পাবলিশ করবেন। এছাড়াও আমাদের ফ্যামিলিতে আর 2-3টা ঘটনা রয়েছে, একদম সত্যি ঘটনা। তো যদি ইন্সপায়ার্ড হই যে, তাহলে অবশ্যই আমি বাকিগুলো পাবলিশ করব। সালাম আলাইকুম, ভালো থাকবেন, খুদা হাফিজ।